নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আজ কথা বলবো রাজ্যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হওয়া নিয়ে। মোটামুটি ভাবে 3 মাস, প্রথম 3 মাস কেটে গেছে। কেমন চলেছে সরকার, তার একটা স্টক টেকিং। আমি প্রথমেই একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই তৃণমূলের সময় বিশেষত এই যে রাস্তায় বেরোলেই একজন মুখ্যমন্ত্রীর ছবি, এবং যেটা দেখতে আমার ভালো লাগতো না, মুখ্যমন্ত্রীর ছবি, ভাইপোর ছবি, এর থেকে একটা অন্তত কলকাতায় বলতে পারি মুক্তি মিলেছে, বিরাট মুক্তি মিলেছে। হ্যাঁ, NH6-এ আমি মাস দুয়েক আগে NH6-এ গিয়ে দেখেছিলাম, অর্থাৎ যে রাস্তাটা শুভেন্দু অধিকারীর বাড়ি অব্দি যাচ্ছে, ওই দিকে যাচ্ছে কোলাঘাট হয়ে, তার ওপর প্রচুর শুভেন্দু অধিকারীর কাট আউট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাট আউট দেখেছিলাম। যেটা আমার মনে হয়, আমি জানি না গত 2 মাসে কি হয়েছে, আমার মনে হয় সরানো উচিত সেগুলো। কোনো কিছু তো থাকবেই, কিন্তু বেশিরভাগ বিজেপি রাজ্যেও, অন্তত আমি উত্তরপ্রদেশের কথা বলতে পারি, এভাবে আহ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কোনো কাট আউট আমি এভাবে দেখিনি। যথেষ্ট ঘুরেছি আমি, বিশেষত যোগী যে অঞ্চলের ইস্ট ইউপি, সেখানে আমি কিন্তু এভাবে দেখিনি। বেনারস শহরে তো দেখাই যায় না। তো যাই হোক, আমি কলকাতার নিরিখে বলতে পারি, আমার বাড়ির থেকে 8-10 কিলোমিটার অব্দি রাস্তা আমি প্রায়শই যাতায়াত করি, সেখানে কিন্তু নেই। আর গতকালও আমি ভবানীপুর অঞ্চলে গেছিলাম, সেখানে তৃণমূলেরও কিন্তু একটা জায়গায় পতাকা দেখে এসেছি আমি, রাস্তার এপারে ওপারে। সুতরাং এবং সেখানে নানান রকম যথারীতি তারা তাদের পলিটিক্যাল স্লোগানিয়ারিং করেছে। সুতরাং সব বিরোধী পক্ষকে মেরে ফেলা হয়েছে, এরকম কোনো জিনিস আমি দেখতে পাই। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি ওই কেন্দ্র থেকে হেরে গেছেন, ভবানীপুর কেন্দ্র থেকে। এবার আসি কাজের কথায়। আমি প্রথমে ভালো কাজগুলো বলছি। সরকার কিন্তু নানান ভালো কাজ করছে। কেন সেগুলো চোখে অতটা পড়ছে না, তার কারণ আছে, সেটা হয়তো পরের দিকে গেলে, এই পডকাস্টের শেষের দিকে গেলে আর একটু পরিষ্কার হবে। ভালো কাজ কেমন হচ্ছে, যেমন আমি বলি যে আমি নানান জায়গার থেকে, সাবাবস থেকে খবর পাচ্ছি, যেখানে যেখানে ড্রেনেজ, অর্থাৎ ধরুন খাল বিল যেটা দিয়ে বর্ষার জল বেরিয়ে যায়, সেগুলো দখল করে, এনক্রোচ করে, তার উপর দোকানপাট করে এই বাম থেকে তৃণমূল একেবারে শেষ করে ফেলা হয়েছিল। তো বহু জায়গায় এই এনক্রোচমেন্ট সরিয়ে সেই সমস্ত খালকে ক্লিন করা হয়েছে বা হচ্ছে। সুতরাং এটা প্রচন্ড জরুরি ছিল। আর যথারীতি ওই পুনর্বাসনের একটা গল্প উঠতে থাকে, হালকা হলেও উঠছে। তো সেটা একদম তার সম্পর্কে আমার পরিষ্কার মতামত হচ্ছে যে আপনি বেআইনি ভাবে 8 বছর, 10 বছর, 15 বছর যাই ব্যবসা করার করে নিয়েছেন। ইকোনমিক্সের ভাষায় আপনি একটা ক্যাপিটাল অ্যাকুমুলেট করেছেন। এবার অন্যত্র রাস্তা দেখুন, লিগালি ব্যবসা করুন, যেভাবে আর 5 জন ব্যবসা করে, ওটাই ব্যবসা। এই ইল্লিগালি নিয়ে, আর যদি আপনি পার্টিকে টাকা দিয়ে জায়গা পেয়েছিলেন, সেটা আপনারা সেই পার্টির সমস্যা। তার জন্য আমরা অ্যাজ কমন সিটিজেন কোনো রকম আপনাদের প্রতি সমবেদনা নেই। দুজন মন্ত্রীর বিষয়ে আমি বলতে চাই, যাদের নাম কিন্তু গ্রামে গঞ্জে শোনা যাচ্ছে। একজনের নাম দুধ কুমার মণ্ডল, ইনি কৃষিমন্ত্রী। আরেকজনের নাম দিলীপ ঘোষ, ইনি দেখেন যত রুরাল অ্যাফেয়ার্স, পঞ্চায়েত ইত্যাদি। তো কেন শোনা যাচ্ছে যে এনারা তাদের কাজ ভালো করে খুঁটিয়ে নাটিয়ে দেখছেন? দুধকুমার মণ্ডল তো অত্যন্ত, মানে ইনফ্যাক্ট বিনয় চৌধুরীর সেই ইমেজ, একেবারেই সাধারণ মানুষ। নানান গল্প আছে, আমি সেগুলো সব বলে এই পডকাস্টের ভেতর ইয়ে করতে চাইছি না, ডিস্ট্রাক্ট মনে হবে যে আমি তার পিআর এজেন্ট, আদৌ নই। আমার সঙ্গে সেভাবে পরিচয়ও নেই। তো এর মধ্যে দিলীপ ঘোষ অলরেডি একটা কাজ করেছে, সেটা হচ্ছে বাম ভীষণ লাফাতো 35 স্তর পঞ্চায়েত করেছে ওরা।
কিন্তু আপনি কি জানেন যে পঞ্চায়েতের ত্রিস্তর পঞ্চায়েতে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি আর নিচে গ্রাম পঞ্চায়েত, নিয়ম হচ্ছে ইভেন অন্যান্য স্টেটেও আপনারা পঞ্চায়েত সিরিয়াল দেখেছেন, সেখানে দেখেছেন যে পঞ্চায়েত যে সচিব সে বেশ একটা পাওয়ারফুল লোক। তার কারণ হচ্ছে যে চেক সাইনিং অথরিটিটা তার কাছে থাকে। আপনি কি জানেন পশ্চিমবঙ্গে এই এত বছর, প্রায় 50 বছর ধরে এই পঞ্চায়েত সিস্টেম চললো, যেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাত দিয়ে সব টাকা খরচ হয়। এটা দিলীপ ঘোষ বন্ধ করে দিয়েছে। এমন নয় যে ওই সচিবকে, পঞ্চায়েত যে সেক্রেটারি সে সরকারি এমপ্লয়ি, এমন নয় যে রাজনীতি, সেটা বিজেপি যেই পাওয়ারে থাক ওই পঞ্চায়েতে, এমন নয় যে তাকে চাপ দিয়ে বেআইনি কাজটা করাতে পারবে না। কিন্তু একটা লেয়ার অফ, যে আমি বলবো যে একটা এক্সট্রা স্ক্রুটিনি এলো। পঞ্চায়েত যে সেক্রেটারি, তার তো ভয় আছে চাকরি যাওয়ার, তার তো ভয় আছে তার পেছনে একটা ভিজিলেন্স হয়ে যাওয়ার। সুতরাং একটা বাড়তি সেফগার্ডের বা ফিল্টারের কাজ করে এই সিস্টেমটা। অলরেডি কতগুলো ইন্টারেস্টিং কাজ এরা করেছে। যেমন ধরুন, এটা এখনো ঘোষণা হয়নি, রাজ্যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা আহ, প্রায় 15-20% বাড়বে, মানে ছোট করা হচ্ছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি রাইট। ছোট এরিয়া হলে পরে সেটা গভর্ন করতে সুবিধা হয়, অ্যাটেনশন থাকে, ফোকাস। কর্পোরেশনেও, কলকাতা কর্পোরেশনে নতুন করে ওয়ার্ড করা হচ্ছে, তাতে কিন্তু ওয়ার্ডকে ছোট ছোট করে দেওয়া হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ, এতে ডেভেলপমেন্টের ফোকাস বাড়ে। রাজ্যে অ্যান্টি নার্কোটিক্স ড্রাইভের জন্য একটা স্পেশাল সেল হচ্ছে। এটাও প্রচন্ড গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গ গত 15 বছরে বিশেষত অরাজকতার চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। আমি পুরো কনফার্ম নই, কিন্তু শুনতে পাচ্ছি নদিয়া অঞ্চলে মেথ তৈরি কিছু কটেজ কিছু হয়েছে এখানে। আমি যতটুকু জেনেছি, আমি প্রপার অথরিটির সঙ্গে সেটা নিয়ে এক্সচেঞ্জ করছি ইনফরমেশন। চা বাগান, বন্ধ হয়ে যাওয়া চা বাগানের যে জমি ব্যবহার করা, এই জমিগুলো সব সরকারের লিজ দেওয়া, সরকার ইচ্ছে করলে ফেরত নিতে পারে। এই চা বাগানের জমি ব্যবহারে চরম অরাজকতা এবং দুর্নীতি হয়েছে তৃণমূলের সময়। চা বাগানগুলোতে এটাকে টি ট্যুরিজমের গল্প ঝেড়ে ওগুলোর রিয়েল এস্টেট ডাইভার্সন হয়েছে, এবং রাজ্যে তৃণমূলের নেতারা নাম করে করে বলতে পারি কারা কারা গিয়ে যে সমস্ত চা বাগান কিনেছে তৃণমূল এই দার্জিলিং এ। তো এই শুধুমাত্র রিয়েল এস্টেট করবে বলে। সব শেষে এই ভালো কথাগুলোর মধ্যে একটা কথা অ্যাড করি, সরকার অন্নপূর্ণা যোজনা নিয়ে, যেটাকে বলে ইংরেজিতে পুটিং ইটস ফুট ডাউন, ওই রাস্তায় আছাড়ি পিছাড়ি করবো আর টাকা দিয়ে দেবে, আন্দোলন করব, রেল অবরোধ করবো আর টাকা দিয়ে দেবে, এটা যে সরকার করছে না আমি খুশি, আমি চাই সরকার যেন না করে। হ্যাঁ অবশ্যই, তুমি যে যে ক্রাইটেরিয়া সরকার বেঁধে দিয়েছে তার মধ্যে করতে হবে, কিন্তু অতীতে মমতা ব্যানার্জির যে ক্রাইটেরিয়া ছিল টাকা দেওয়া হবে হরিণ লুটের মতো, বন্ধ করা হয়েছে, বন্ধ করা হোক, আমি সর্বতোভাবে সমর্থন করি তাকে। এটা, এর পেছনে যে অ্যাজিটেশনটা করানোর চেষ্টা করা হচ্ছে সেটা লেফটিস্ট কাবাল ছাড়া এরাই ইনভলভ এর মধ্যে। যেখানেই ডিসরাপশন হয়, যেখানেই আনরুলি একটা সোশ্যাল সিস্টেম হয়, সেখানে এই ধরনের লেফট ইজ আ ভেরি ডিসরাপটিভ ফোর্স, তারা এখানে থ্রাইভ করে, তাদের খুব বাড়বাড়ন্ত হয় এখানে, তাই এরাই করবে। এবার আসি সমস্যার দিকে। কতগুলো অদ্ভুত সমস্যা হয়েছে। আপনাদের মনে থাকতে পারে যে সরকার নির্বাচিত হওয়ার পর একটা বিশাল হাইপ তৈরি হয়েছিল, সে এক একজন সব নেতারা চারিদিকে বিরাট বক্তব্য দিচ্ছে, হইচই হচ্ছে, সম্বর্ধনা, হেন তেন বক্তব্য, কেউ বলছে আমি অমুক করে দেবো, কেউ বলছে তমুক করে দেবো, এই সমস্ত চলছে। এই আমি তখনই একটা পডকাস্ট করেছিলাম, তো যে সরকার এত কথা কেন বলছে। যাই হোক, তারপরে সেই ফ্লোটা থেমেছে, কিন্তু হয়েছে কি, প্রি মনসুন বর্ষার আগে সরকার, একেই তো একটা অত্যন্ত বাজে সরকার আমরা 15 বছর পেয়েছিলাম। আমার চুরিতে প্রিন্সিপালি, আমি যদি
আমি ব্যক্তি হিসেবে অনেস্টি পার্সু করতে পারি, কিন্তু যখন আমি অর্থনৈতিকভাবে দেখব তখন আমার কিন্তু করাপশনকে, আমি কিন্তু একজন অর্থনীতিবিদের দৃষ্টিভঙ্গিতে করাপশন হচ্ছে একটা আঠা। সেটা সিস্টেম, আঠা নয়, গ্রিজ, তেলের মতো সিস্টেমকে ফাস্ট করে। সুতরাং আমি এখানে পিউরিটান নই, কিন্তু করাপশনকে একটা লিমিটের ভেতর থাকতে হয় যেন আনব্রিডলড না হয়। তাই যেটা ঘটে গিয়েছিল সে মারাত্মক ঘটনা, তো তার পুরো বেরোবে কিনা সেটা একটা প্রশ্ন। এখন যাই হোক, এই যে শুরুর সময় হই হট্টগোল লাফালাফিতে হয়েছে কি, বর্ষার আগের যে প্রিপারেশন গুলো থাকে সেগুলো করে ওঠা যায়নি প্রপারলি। প্লাস কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সমস্ত গেছে বন্ধ হয়ে। এর রেজাল্ট হচ্ছে যেমন আমি কলকাতায় বলতে পারি যে বর্ষার মধ্যে তো রাস্তা তৈরি করা সম্ভব না, বর্ষাতে কনস্ট্রাকশন বন্ধ থাকে, কিন্তু হয় প্যাচ ওয়ার্ক গুলো বর্ষার আগে একটা প্যাচ ওয়ার্ক হয় এবং বর্ষার মধ্যে প্যাচ ওয়ার্ক গুলো চলতে থাকে, তা না হলে গাড্ডাগুলো বড় বড় হয়ে যাবে। আর কলকাতার রাস্তার যা অবস্থা, এটা সাব সাহারান আফ্রিকার মতো। তো সুতরাং সেখানে এই রাস্তার অবস্থা কিন্তু করুণ। এটা একটা মারাত্মক পরিস্থিতি, যেটা আমি জানি না সরকার এই বাকি বর্ষার সময়ের মধ্যে আর কি করবে। আশা করব যে আগামী বছর থেকে এর আমরা উন্নতি দেখতে পাবো এবং সেই উন্নতিটা যেন স্ট্রাকচারাল উন্নতি হয়। এবার আসছি যে আরেকটু ক্রিটিক্যাল বিষয়, এই সরকারের একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে বা রয়েছে, আপনি যদি ব্যুরোক্র্যাট থেকে সাংবাদিক, আমি যাদের সঙ্গে কথা বলি যেসব সাংবাদিকদের সঙ্গে, তাদের সঙ্গে জিজ্ঞেস করা হয় তাহলে একটা অদ্ভুত উত্তর আসছে, পিকিউলিয়ার সরকার, কেমন যেন একটু। এটা হচ্ছে কি, সরকারের যে বিভিন্ন আর্মস তার ভেতর যেন প্রপার কোঅর্ডিনেশন নেই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমার এক বন্ধু তার মেয়ের পাসপোর্টের জন্য 7 মাস অপেক্ষা করেছে। কেন 7 মাস অপেক্ষা করেছে? পুলিশ তার এনকোয়ারি শেষে বার্থ তার যে বার্থ সার্টিফিকেটটা সেটা জেনুইন কিনা সেটা জানবার জন্য কলকাতা কর্পোরেশনে পাঠিয়েছে। কলকাতা কর্পোরেশন সেটা নিয়ে বসেছিল। কেন বসেছিল? তার কারণ হচ্ছে, প্রথমে তো তৃণমূলের সময় ইলেকশন, এসআইআর এইসব করে বসেছিল, তারপরে এই বিজেপি সরকারের সময় সে বসেছিল 3 মাস। কারণ হচ্ছে এর মাঝখানে একটা ভার্বাল অর্ডার চলে গেছে যে বার্থ সার্টিফিকেটে জালিয়াতি হয়েছে, দুর্নীতি হয়েছে, আমাদের দেখতে হবে। জালিয়াতি অবশ্যই হয়েছে, আমি জানি হয়েছে, এসআইআর এ নাম ঢোকানোর জন্য হয়েছে। যে বা যারা বলে বেড়াচ্ছে এসআইআর এ নাম বাদ দেওয়া হয়েছে, তারা প্রত্যেকের তাদের জেল হওয়া দরকার। তারা ভয়ঙ্কর জিনিসকে সাপোর্ট করছিল, বাইরের দেশের লোককে এদেশের সিটিজেন বানাচ্ছিল, এবং আরো নানান রকম ভাবে মানে ওভারল্যাপিং করাচ্ছিল। একই লোক দিল্লিতে ভোটার, ওয়েস্ট বেঙ্গলে ভোটার, ওখানে ভোটার, একই লোক ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্ট কনস্টিটিউয়েন্সিতে ভোটার, ইত্যাদি জিনিসে তারা এরা সমস্ত মদত দিচ্ছিল। কিন্তু আপনি যখন একটা সিস্টেমকে কারেক্ট করবেন, তখন এমন একটা সিস্টেম করবেন যাতে বাকি লোকগুলো হ্যারাস না হয়, জেনুইন মানুষগুলো যেন হ্যারাস না হয়। আর যদি হয় তাহলে যেন খুব কম উইন্ডো একটা নেবেন, যে 15 দিনের ভেতর আমি ছানবিন শেষ করে দেবো। আপনি একটা অর্ডার দিলেন, দিয়ে ভুলে গেলেন, তাহলে পরে তো লোক সাফার করবে। ঠিক সেটাই ঘটেছে। 7 মাস বসেছিল একটা পাসপোর্টের জন্য, ভাবা যায়? যবে থেকে পিএসকে এসছে, পাসপোর্ট সেবা কেন্দ্র এসছে, তারপর থেকে পাসপোর্টের জন্য 15 দিন থেকে 1 মাসের বেশি কাউকে ওয়েট করতে হয়নি। হঠাৎ করে সেটা বন্ধ করে দেওয়া হলো। কত ছেলে মেয়ে পড়তে যাবে, বিদেশে যাবে, কি আরো নানান কারণে পাসপোর্ট লাগে, কেউ বিদেশ যাবে, বেড়াতে যাবে, তো সেগুলো সমস্ত বন্ধ, মানুষের প্ল্যান প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে। এটা যদি সরকার ইমিডিয়েটলি অ্যাড্রেস না করে তাহলে কিন্তু খুব সমস্যা হবে আগামী কিছু মাসের ভেতর। এবং সমস্যাটা কিন্তু কলকাতায় কিছুই না, কেএমসি এরিয়ার বাইরে পাসপোর্ট ইস্যু প্রায় বন্ধ হয়ে গেছে অনেকগুলো কারণে। একটা হচ্ছে এই ডেথ বার্থ সার্টিফিকেটের ওপর যে ভার্বাল অর্ডার বা কিছু হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে যত কর্পোরেশন এবং পঞ্চায়েত আছে সেগুলো কাজকর্ম বন্ধ হয়ে গেছে, সবগুলো ভেঙে গেছে, এবং বোর্ডগুলো, এবং সেখানে কোনো কাজ হচ্ছে না। এর ফলশ্রুতি হিসেবে পাসপোর্টে বিরাট লকজাম হয়েছে। আমি আশা করব সরকার এটা নিয়ে খেয়াল মানে নজর দেবে। মনে রাখবেন যে একদল লোক কিন্তু কাজ করতে যায় বিদেশে,
আমি হোয়াইট কলারের কথা বলছি না, ব্লু কলার মানে বা মজদুর বা মিস্ত্রি যারা, তাদের কি হবে? এবার আসছি হচ্ছে কতগুলো কনসার্নের জায়গায়। এটাই এই পডকাস্টের শেষের পার্ট। ভালো তৃণমূল, এই ঘটনাটা এই সরকারের প্রতি মানুষের যে ট্রাস্ট, যে ক্রেডিবিলিটি এবং তৃণমূলের প্রতি যে ঘৃণা, যেটা অবশ্যই এই সরকারের পক্ষে যাচ্ছিল, এই গোটা ফ্যাক্টরটাকে নষ্ট, খানিকটি যথেষ্ট উইক করে দিয়েছে। কোনো সন্দেহ নেই এই সরকারকে এই পাপের বোঝাটা নিতে হবে, ভালো তৃণমূল তৈরির বোঝা তার মাথায় নিতে হবে। কারণ পাবলিক পারসেপশন বা লোকে মনে করছে যে এটাকে একটা পেট অপোজিশন হিসেবে বানানো হয়েছে, এটা দলের নাকি কোনো নেতার তৈরি একটা ফ্রন্ট, সেটা বিবেচ্য। আমি একটা পডকাস্টে বলেছিলাম যে বেশ কিছু ব্যুরোক্র্যাটের নামে, যাদের নামে দুর্নীতির অভিযোগ আছে, তারা শপথে বহাল আছেন, এবং 3 মাস বাদে সবাই শপথে বহাল আছেন, যাদের বিরুদ্ধে মূলত খুব বেশি অভিযোগ ছিল। গ্রামেগঞ্জে বিজনেসের কাছে আমার বিজনেস লবির সঙ্গে যোগাযোগ থাকে, সেখানে আমি একটা অদ্ভুত জিনিস চলছে, সেটা হচ্ছে বাজারে 3টে বিজেপি আছে। পুরনো বিজেপি, নতুন বিজেপি, অর্থাৎ মে মাসের 4 তারিখে ইলেকশন যেই না জিতলো সেদিন রাত্রির পর থেকে সব বিজেপি হয়ে গেল, এই বিজেপি। এবং আরেকটা হচ্ছে একটা বিজেপি যেটা ক্ষমতার কেন্দ্র, যেটা তার কাছাকাছি রয়েছে। এবং এই যে ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি বিজেপি, তারা কিন্তু গ্রামে গঞ্জে যথেষ্ট, এবং মানে রাস্তাঘাটে যথেষ্ট রকমের মস্তানিটা তারাই করছে নানানভাবে। সরকার আশা করি এতে নজর দেবে। আমি ঠিক ভুলের কথা বলছি না, অতীতে সিপিএম একটা গভর্নেন্স মডেল এনেছিল, যেখানে একটা পার্টি, ক্যাডার ড্রিভেন পার্টি ছিল, এবং পার্টির আর সরকার ফুল একটা পার্টিশন ছিল, অন্তত শুরুর দিকে বেশ কিছু বছর ছিল। তো ফলে ধরুন কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ, অন্তত কলকাতা শহরে আমি বলতে পারি, আমি অ্যাজ আ মিডিয়া পার্সন বলতে পারি, যে তার বিরুদ্ধে অভিযোগ হয়তো বলা হয়েছে, কেউ কাউকে গুন্ডামি করেছে, কেউ ধমকেছে, তখন তাকে ওরা কিন্তু ঠিক একটা সাইড, হয়তো তাকে তুলে নিয়ে অন্য কোথাও করতো নিজেদের মধ্যে, কিন্তু অন্তত এই ধরনের একটা রিড্রেসাল চলতো। আমি কিন্তু একবারও লেফট রেজিমকে জাস্টিফাই করছি না, দ্যাট ওয়াজ জাস্ট ব্যাড, নট মিয়ারলি ব্যাড, ইট ওয়াজ ভিশাস। কিন্তু আমি বলতে চাইছি যে একটা দেখা যেত পার্টির একটা কমান্ডিং রোল দেখা যেত। এবার এখন একটা অদ্ভুত সমস্যা হয়েছে, তৃণমূলের সময় হয়ে গেল মুখ্যমন্ত্রী সব, বাকি সব ল্যাম্পপোস্ট। এখন যেটা দেখা যাচ্ছে যে অ্যাপারেন্টলি লোকে বলছে যে এমএলএদেরই হাতে ক্ষমতা। কারা বলছে এটা? বলছে বিজেপির লোকেরা। তার মানে বিজেপির বিরুদ্ধে গ্রামে গঞ্জে যে গ্রিভেন্সেস গুলো হচ্ছে, সেগুলোর মূলত আসছে বিজেপির ভেতর থেকে, বাইরে থেকে নয়, অপোজিশনের কাছ থেকে না, বিজেপির ভেতর থেকে। কারণ এই এমএলএরাই, তারাই এক একজন এক একটা পাওয়ার সেন্টার হয়ে গেছে। পার্টি যে থাকছে, পার্টি কিন্তু পাওয়ার সেন্টার না। পার্টির রদবদল হওয়ার কথা, কবে হবে কি হবে সেটা ওদের পার্টি বুঝবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শ্রমিক ভট্টাচার্যের মতো একজন অত্যন্ত ক্লিন নেতা, একজন অত্যন্ত ভালো নেতা, যথেষ্ট ভালো মানুষ, তাকে কিন্তু সাধারণ মানুষ এবং পার্টির লোকেরা সবাই তাকে নিয়ে মজাদার মজা করছে, মিম বানাচ্ছে, গৌতম বুদ্ধ সাজিয়ে ইত্যাদি। কারণ উনি যা বলছেন আর যা ঘটছে তার মধ্যে বিস্তর ফারাক। উনি কোনো ব্যবস্থা নিয়ে উঠতে পারছেন না, তার পার্টির এমএলএদের বিরুদ্ধে, তার পার্টির নেতাদের বিরুদ্ধে কিছুই করে উঠতে পারছেন না। এমএলএদের সম্পর্কে সিরিয়াস গ্রিভেন্সেস তৈরি হচ্ছে, এটা খুব অদ্ভুত, মানে আশ্চর্য এত তাড়াতাড়ি। দেখুন, অনেক রাজ্যেই, এমনকি ইউপির সেকেন্ড ফেজে এমএলএদের নিয়ে যথেষ্ট অভিযোগ ছিল যে তারা তাদের
তারা তাদেরকে পাওয়া যায় না, ইনঅ্যাক্সেসিবল এবং অ্যারোগ্যান্ট ইত্যাদি। কিন্তু এগুলো শুরুর দিকে থাকে না। প্রথম 5 বছর এরকম কোনো অভিযোগ ছিল না ইউপিতেও। তো এবার যেটা দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে 3 মাসের ভেতর এমএলএদের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট অভিযোগ, এবং তাদেরই ঘনিষ্ঠ লোকেরা, নানান ভিডিও ক্লিপ হয়েছে, নানান ধরনের খবর হয়েছে, আপনারা দেখেছেন যে তারা, তাদেরই লোকেরা, তারা সরাসরি তোলাবাজির সঙ্গে যুক্ত ইত্যাদি। এমনকি কিছু দিলীপ ঘোষও কিছু কথা বলেছেন, কিন্তু এটাকে থামাবে কে? এবং তারা ইনঅ্যাক্সেসিবল কেন? তারা কি সত্যি অ্যারোগ্যান্ট? আমার মনে হয় শুভেন্দু অধিকারী সরকার এবং পার্টি বিজেপি দল হিসেবে এটার ইমিডিয়েটলি রিড্রেসাল আনা উচিত, নয়তো ব্যাপারটা খারাপ হচ্ছে। এই সরকারের, এটা দিয়ে আমি শেষ করতে চাই, যদি কোনো কিছু সব থেকে খারাপ হয় সেটা হচ্ছে মিডিয়া ডিলিংস। মিডিয়া কিভাবে আপনি করবেন সেটা একটা সায়েন্স বলুন, আর্ট বলুন, ইটস আ ক্রাফট। বিজেপি সরকারের কেন্দ্র থেকে শুরু করে তার মিডিয়া ডিলিং অত্যন্ত উইক। প্রথম 5 বছর আপনার মনে থাকতে পারে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এখান যারা গদি মিডিয়া বলছে তাদেরকে কান মুলে দেওয়া উচিত। প্রথম 5 বছর ভারতবর্ষের মিডিয়া মোদী সরকারের শুধু বিরুদ্ধে লিখে গেছে। এমনকি 2019 সালের ইলেকশনে হেরে যাবে এটাও বড় বড় মিডিয়া লিখে দিয়েছে। তো তারপরে ওরা জায়গা পেয়েছে একটা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু কিছু মন্ত্রী বা নেতা তাদের ফেভারিট, ওই আগের থেকে ফেভারিট বা যাই হোক, কিছু ব্লগারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিছু ওই ডিজিটাল চ্যানেলস। আমি কারো নাম করছি না, কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে তারা মন্ত্রী ভিজিটে যাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে তারা ঘুরছে একটা ব্যাটালিয়নের মতো, যেটা আমার মনে হয় ভীষণ কাউন্টার প্রোডাক্টিভ। এগুলো আমাকে এই যখন সেসব নিয়ে আলোচনা হবে তখন আমি বলবো এগুলো কেন কাউন্টার প্রোডাক্টিভ হয়। এগুলো নানানভাবে কাউন্টার প্রোডাক্টিভ হয়। প্রথমত একটা জিনিস হচ্ছে, আপনি যখন কোনো সরকারি কর্মচারী কোনো কিছু কারোর এই ইন ক্যামেরা ট্রায়াল করতে, একটা ক্যামেরার সামনে ট্রায়াল হয়ে যায়, যেটা ঠিক নয়। এটা এটা বন্ধ হোক। আপনারা যেখানে মিডিয়ার সঙ্গে ডিল করুন, আলাদা করে কথা বলুন, মিডিয়াকে বাইট দিন, কিন্তু মিডিয়াকে নিয়ে নিয়ে পেছনে নিয়ে নিয়ে ঘুরে বেড়াবেন না। মিডিয়ার, আপনি যখন কোনো সংস্থা পরিদর্শনে যাচ্ছেন, ভেতরে যেন মিডিয়া কেউ যেন ক্যামেরা নিয়ে না ঢুকতে পারে, এটা বন্ধ করে দিন। এবার কথা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া, এই ব্লগারদের লিমিটেশন আছে। আমি এখন ওদের সম্পর্কে আলোচনা, ওদের অনেক ভালো কাজ করেছে ওরা, কিন্তু ওদের লিমিটেশন আছে। বিশেষত সরকার যখন একটা চলে, সেই সরকারকে নিয়ে যখন আলোচনা লেখা হয় তখন তার ওদের লিমিটেশন আছে। যারা আমাদের মতো, যারা বহুদিন ধরে সময় দিয়েছে, তাদের এক্সপার্টিস বিল্ড করেছে, সেটা তো এমনি না। তো ফলত যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমি আমার বন্ধু বান্ধব যারা, আমার কন্টেম্পোরারি যারা পরিচিত, তাদেরকে তো আমি তো তাদের সঙ্গেই কথা বলবো যাদেরকে আমি মানে মনে করি ভালো সাংবাদিক। এবং আমি দেখতে পাচ্ছি অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তারা, একজন 18 বার ফোন করেছে, হোয়াটসঅ্যাপ করেছে একজন মিনিস্টারকে, তার কোর্ট নেওয়া যায়। এটা একটা নর্মাল প্র্যাকটিস। আপনি একটা ডিপার্টমেন্টের একটা খবর এসছে, আপনি সেই মন্ত্রীর কাছে যাবেন, মন্ত্রীর একটা কোর্ট নেবেন। পাওয়াই যায় না। এবং এই মন্ত্রীদের যে পিএসরা থাকছে, তারা এক একজন মানে দারা সিং এর মতো বড় দারোয়ান। তারা কি না প্রশ্ন করছে সাংবাদিকদের। তো আপনি গেট কেন বন্ধ করছেন সাংবাদিকদের জন্য? আপনারা সেন্ট্রালি হয়তো একটা ডিসাইড করেছেন সবাই কথা বলবো না, কিন্তু এরকম ডিসাইড করে নিলে তো হবে না। আপনার যে বিভাগীয় মন্ত্রী তাকে তো বলতে হবে। এক বিভাগের প্রশ্ন আরেক বিভাগ থেকে উত্তর আসবে কেন? যদি মুখ্যমন্ত্রী রোজ মিট করেন তাহলে এক কথা, তো মুখ্যমন্ত্রী এত সময় পাবেন কোথা থেকে যে রোজ এই সব নিয়ে বসবেন? আমার মনে হয় যে এটার কিন্তু একটা বদল দরকার, একটা সিস্টেম দরকার। আপনি একজনের প্রশ্ন আছে এবং সে তো আপনার জন্য দাঁড়িয়ে থাকবে না আপনার প্রশ্নের উত্তরের জন্য। সে কাগজে লিখে দেবে যে 18 বার ফোন করা সত্ত্বেও তাকে পাওয়া যায়নি। তখন তারপরে আপনারা বলবেন মিডিয়া বিরুদ্ধে লিখছে। আমার মনে হয় এটা বিজেপির দেখা উচিত। দিলীপ ঘোষ সভাপতি যখন ছিলেন তারপর থেকে বিজেপি নেতৃত্ব রাজ্যে বড্ড বেশি ইনঅ্যাক্সেসিবল হয়েছে। এবং আমি প্রচুর উদাহরণ জানি, আমি নিজে জানি। ফোন করলে পরে কেউ বলে যে অমুক দিন ফোন করবে, অমুক দিন ফোন করলে পাওয়া যায় না। আপনার এত বড় কেউ হয়ে যায়নি। আর অন্যদিকে যারা ফোনে থাকে, যারা
জানতে চায়, তারাও এত ছোট না। আপনারা একটুখানি চিন্তা করবেন জিনিস। ধন্যবাদ শোনার জন্য পডকাস্ট উইথ প্রতীক।